একের পর এক রহস্য সামনে আসছে প্রতিদিন একটি নতুন ক্লু নিয়ে চলছে জল্পনা। আমরা যারা পুলিশের চাকরি করি প্রথম দুটো জিনিস মানতে হয়, যেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন অ্যান্ড হচ্ছে মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। দেখুন, প্রথম থেকে আনন্যাচারাল ডেথ যেটা ইউটি কেস করেছে, যেটা সুরতহাল রিপোর্ট করেছে, যেটা ইনকোয়েস্ট, কত ভুলে ভরা। আপনি কি বলছেন আজকে? কনস্পিরেসিটা কোথা থেকে শুরু হয়েছে? এবং তারপরে দেখুন, সুরতহাল রিপোর্ট যেটা করেছে, পোস্টমর্টম রিপোর্ট জীবনে কোনোদিনও হয় না। এই বাংলা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কিন্তু নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা কিন্তু স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা। কথায় আপনার উত্তর দিনাজপুর বলেন, মণিপুর বলেন, ওখানে কিন্তু তাদের জন্ম হয় না। এই বাংলার সংস্কৃতি আজকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তবে আরজিকরের এই ঘটনার প্রতিবাদে এবারে দুর্গাপুজো অন্যবারের মতো হবে বলে মনে করছেন কি মহিলারা? সেরকম আনন্দ লাগছে না, ভালো লাগছে না পুজোটা। কেন এরকম একটা দুর্ঘটনা হয়েছে, ভালো লাগে কখনো? ব্যাস, আর কি বলবো, এইটুকুই। সত্যি তাই যে তার চোখে জল, আমার কি করে আনন্দ লাগে, একই তো ব্যাপার না? মানে সেও তো নাই, সেই সব আমি আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। কেউ বলছেন আগে উৎসব নয়, বিচার চাই। এই জন্য বহু পুজো সরকারি অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলা অর্থনীতির অনেকটাই নির্ভর করে দুর্গাপুজোর উপর। ছোট ব্যবসায়ীরা চেয়ে থাকে এই উৎসবের জন্য। এই ছোট্ট ব্যবসায়ীদের জন্যই কি মানুষের উৎসবে ফেরার প্রয়োজন নেই? মা দুর্গা হেঁটে গেছে, বলুন। এবার ব্যবসারও পুরো ক্ষতি হয়ে গেছে, মানুষ যে কেনাকাটা করবে সেটাও পাচ্ছে না। কিন্তু এবছর দেখছি আর একদম খারাপ, কি করবে ভগবানই জানে। তবে একের পর এক রহস্য সামনে আসছে প্রতিদিন একটি নতুন ক্লু নিয়ে চলছে জল্পনা। আর সম্পূর্ণ আরজিকর কাণ্ডের এই তদন্তের বিভিন্ন দিক নিয়ে থাকছে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান কি বলছে বাংলা। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনাদের সামনে তুলে ধরবো এখনো পর্যন্ত ঠিক কোন রহস্য সামনে এসেছে। তিলোত্তমার মৃতদেহ উদ্ধারের সময় ক্রাইম সিনে তার মৃতদেহের আশপাশে ঘিরে ছিল ভিড়। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হয় প্রত্যেকেই বিশেষ কারণে ঘটনাস্থলে উপস্থিত ছিল। বাড়ির কেউ তিলোত্তমার মৃতদেহের আশপাশে যাওয়ার অনুমতি নাকি পায়নি। এমনকি 40 ফুট কর্ডন করে রাখা হয়েছিল বলে দাবি করে পুলিশ। তবে তিলোত্তমার বাবা মা বলে তার মেয়ের মৃতদেহের চারিদিকে কোনো কর্ডন ছিল না। এছাড়াও লাল জামা ও বেগুনি জামা পরা দুজন ব্যক্তিকে ঘিরে শুরু হয় জল্পনা। কে এই লাল জামা পরা ব্যক্তি, এই নিয়ে রহস্য তৈরি হয়। এরপর জানা যায় এই লাল জামা পরা ব্যক্তির আসল নাম ডক্টর অভিক দে, যিনি উত্তরবঙ্গ লবি ও SSKM এর পিজিটি। কিছু সূত্রে জানা যায় বেগুনি জামা পরা ব্যক্তি বিরূপাক্ষ বিশ্বাস। এই লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করে ডিসি নর্থ ইন্দিরা মুখার্জি। কিন্তু ঘটনাস্থলে এই দুই ডাক্তার কি করছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর IMA সাসপেন্ড করে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। এরপরেই তিলোত্তমার বাবা মা দাবি করেন তারা তাদের মেয়েকে সবুজ চাদরে জড়ানো দেখেছিলেন। কিন্তু অন্য একটি ছবিতে তিলোত্তমাকে নীল চাদরে দেখা যায়। এই নীল চাদরের নিচে একটি লাল চাদর থাকা নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হয়। কেন আলাদা চাদর জড়ানো ছিল তাকে, কে বদল করেছিল, নানা প্রশ্ন ওঠে এই নিয়ে। সেমিনার রুমে তিলোত্তমা মৃতদেহের কাছেই তার জুতো কেন স্বাভাবিকভাবেই রাখা ছিল, এটাও একটি বিতর্ক তৈরি করে। তাহলে কি তিলোত্তমার মৃত্যুর পর কেউ এগুলো সাজিয়ে রেখে গেছিল, নাকি তাকে সেমিনার রুমে হত্যাই করা হয়নি? এই প্রশ্ন অনেকে তোলে। আরজিকর কাণ্ডে একের পর এক কন্ট্রোভার্সিয়াল তথ্য সামনে আসলেও সত্যিটা কি তা এখনো কিন্তু অজানা। আরজিকর কাণ্ডের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি শুরু হয় সেমিনার রুমে পাশে থাকা টয়লেট ভেঙে দেওয়ার পর থেকে। এভিডেন্স ট্যাম্পারিং করার জন্যই দেয়াল ভাঙা হয়েছে বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় প্রমাণ লোপাট করা হয়েছে বলেও আদালতে জানিয়েছে সিবিআই। তবে আসল প্রশ্ন, কারা করলো প্রমাণ লোপাট, আর কেনই বা করলো প্রমাণ লোপাট?
14ই আগস্টের রাত দখলকেও কিছু কিছু দুষ্কৃতী ভেঙেছিল আরজি করের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এসবে কি হয়েছে প্রমাণ লোপাট করতে? আরজিকর কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। এমনকি কলকাতার পুলিশ প্রধান বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করে জুনিয়র ডাক্তাররা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ তিলোত্তমার পোস্টমর্টম এবং ক্রিমেশনের ক্ষেত্রে তড়িঘড়ি করেছে। কেন দ্রুত পোস্টমর্টম করার অনুমতি দিল টালা থানার পুলিশ? সূর্যাস্তের পর আমরা সবাই জানি পোস্টমর্টমের ক্ষেত্রে পুলিশের অনুমতির প্রয়োজন হয়। এই বলে লিখেছিলেন পোস্টমর্টম করা চিকিৎসকের অন্যতম ডক্টর রীনা দাস। এরপরেই টালা থানার পুলিশ খুব দ্রুত পোস্টমর্টম পারমিশন কেন দিল তা নিয়েও সন্দেহ তৈরি হয়। পোস্টমর্টমের পর তাড়াতাড়ি তিলোত্তমাকে নিয়ে যায় পুলিশ। আরও কয়েকটি মৃতদেহ থাকলেও তিলোত্তমার মৃতদেহটি আগে দাহ করতে তৎপর হয় পুলিশ। এতেই পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন, তিলোত্তমার মৃতদেহ দাহ করতে পুলিশ কেন তাড়াহুড়ো করেছিল? ইতিমধ্যেই তাড়াহুড়ো করে পোস্টমর্টম করার চালান চেয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। তিলোত্তমার ধর্ষণ ও খুনের দিন সকালে সেমিনার রুমের বাথরুমে একজন জুনিয়র ডাক্তার স্নান করেছিলেন। একজন নার্স সিবিআইকে জানিয়েছে ওই জুনিয়র ডাক্তারের জামায় রক্তের দাগ লেগেছিল। নার্স রক্তের দাগ নিয়ে জিজ্ঞেস করলে ওই জুনিয়র ডাক্তার বলে পেশেন্ট ব্লাড দিতে গিয়ে ওই রক্ত লেগেছে। কিন্তু ওই জুনিয়র ডাক্তার নিজের নাম বলেননি নার্সকে। এমনকি ওই নার্সের আরও দাবি ওই জুনিয়র ডাক্তারকে আগে কখনো দেখাই যায়নি। এই অজ্ঞাত জুনিয়র ডাক্তার কে তা খুঁজছে সিবিআই। সিবিআই তদন্তে আরও একটি তথ্য উঠে এসেছে। এই ঘটনার আগের দিন রাতে আরজি করের বয়েজ হোস্টেলে নাইট পার্টি হয়েছিল। আর এই বয়েজ হোস্টেল থেকে 10 নম্বর লিফটে সরাসরি পৌঁছে যাওয়া যায় 4 তলা সেমিনার রুমের পেছন দিকে, যে পথে কোনো সিসিটিভি ক্যামেরা কিন্তু নেই। সিবিআই আধিকারিকরা খোঁজ করছে ঘটনার দিন রাতে ওই লিফটে আদৌ কেউ কি ব্যবহার করেছিল, নাকি ওই লিফটে সেই রাতে ব্যবহার করা হয়। তাহলে সামনে আসতে পারে নতুন কোন রহস্য। এরপর তদন্ত প্রক্রিয়া কোন দিকে যেতে পারে সে নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সাথে। কি বলেছেন তিনি শুনুন। এই মুহূর্তে আমার পাশে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, এবং তার মুখ থেকে শুনবো যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে তার অবজারভেশন কি বলছেন। স্যার, প্রথমেই যেটা আমরা জিজ্ঞেস করবো, পুলিশের বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে, পুলিশের বিরুদ্ধে উই ডিমান্ড উই নিড জাস্টিস, প্রত্যেকে একটা কথা বলছে প্রমাণ লোপাট পুলিশ করেছে এবং পুলিশই এর জন্য দায়ী। দেখুন, প্রথমেই আমি বলি, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, আমিও প্রতিবাদে সোচ্চার হয়েছি। কারণটা হচ্ছে বলছি যে আমি মাঝে মাঝে, অনেকেই জানে যে আমি মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করি এবং আমি ভ্যান্ডারেও যাতায়াত করি। গত পরশু দিন যখন আমি ভ্যান্ডারে যাই তখন আমি অদ্ভুত লাগলো তাদের কনভারসেশনটা, যে একজন জিজ্ঞাসা করছি, আচ্ছা পুলিশের তো এত বড় ট্রেনিং হয়, কিন্তু কোনো মেয়ে যে নাকি আজকে এমবিবিএস এত বড় একজন ডাক্তার এবং আজকে অত বড় হসপিটালে, তার মধ্যে উলঙ্গ হয়ে কি কেউ আজকে আত্মহত্যা করে? আপনি ভাবুন জিনিসটা, যে একটা ভেন্ডারে যারা তরকারি বিক্রি করে নিয়ে যাচ্ছে আজকে শিয়ালদায়, তারা পর্যন্ত ইনভেস্টিগেশনটা জেনে গেছে যে কত বড় নক্কারজনক ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা, কারণ আজকে দেখবেন যে নক্কারজনকভাবে বলছে গত 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত 5 দিন আজকে ক্যালকাটা পুলিশ আজকে স্কোপ পেয়েছিল, যেটা আজকে আপনারা দেখবেন নির্ভয়াতে যখন নাকি অ্যাকশন হয়, এসওপি দ্য স্ট্যান্ডার্ড অপারেশন সিস্টেম যেটা করেছিল, দাঁত থেকে শুরু করে, নোকের দাঁত থেকে শুরু করে, তারা কি সুন্দর মিস্টার সিং বলে একজন কি করে ডিটেক্ট করেছিল। আর এরা আজকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আজকে এভিডেন্সটা আজকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কেন আপনাকে বলুন, আমরা যারা পুলিশের চাকরি করি প্রথম দুটো জিনিস মানতে হয়, যেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন অ্যান্ড হচ্ছে মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। দেখুন, প্রথম থেকে আনন্যাচারাল ডেথ যেটা ইউটি কেস করেছে, যেটা সুরথাল রিপোর্ট করেছে, যেটা ইনকোয়েস্ট, কত ভুলে ভরা। কারণ এই সমস্ত ক্ষেত্রে মৃত্যুটা কি হয়েছিল জঙ্গলের মধ্যে, মৃত্যুটা করেছিল কি যে বাস অ্যাক্সিডেন্টের কোনায় পড়ে আছে। আজকে সুপার স্পেশালিটি হসপিটালে একজন পরিচিত ডাক্তার ইনসাইড অফ দ্য হসপিটাল, সে আজকে মার্ডার হয়ে গেছে, আনন্যাচারাল ডেথ।
আপনি কি বলছেন আজকে? কনস্পিরেসিটা কোথা থেকে শুরু হয়েছে? এবং তারপরে দেখুন সুরথাল রিপোর্ট যেটা করেছে, পোস্টমর্টম রিপোর্ট জীবনে কোনো দিনও হয় না। আপনি দেখবেন হেলথ মিনিস্টার আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে স্পেসিফিক বলা আছে যে হেলথ আজকে যে পোস্টমর্টম রিপোর্ট যেটা করা হয় সেটা হচ্ছে আপনার সানসেট। আমরা ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি আপনাদের এবার বলি যে সায়েন্টিফিক এক্সপার্ট এন্ড ওপিনিয়ন এবং আপনি দেখুন যে বলছে যে ফাঁসি চাই। আরে ভাই, ফাঁসিটা কি আপনি কি নর্থ কোরিয়ায় থাকেন নাকি? আমরা আজকে ফাঁসি দিতে গেলে কতগুলো সিস্টেম আছে। সুপ্রিম হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে জজ কোর্ট যাবে, জজ কোর্ট থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, মার্সি পিটিশন। আপনি প্রথম 5 দিনের মধ্যে সব এভিডেন্স শেষ করে দিলেন। আরে ভাই, আজকে ফুটপ্রিন্ট কোথায়, ফিঙ্গারপ্রিন্ট কোথায়? আজকে যে ব্রাশ টেন দেখুন, আমি সেদিন বলেছিল ওরা যে স্যার দেখুন আপনারা কত বড় সাহস, 10 তারিখে একটা অর্ডার দিচ্ছে যখন দেখছে এত বড় একটা ঘৃণ্য অপরাধ হয়েছে। 10 তারিখে আজকে এই সন্দীপ ঘোষ যে হু ইজ দ্য রুট অফ অল এভিলস, আজকে আপনারা চিৎকার করছেন করাপশন থেকে শুরু করে অ্যারেস্ট করেছে সিবিআই বলুন যাই বলুন, সেটা হচ্ছে করাপশন চার্জে। এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। আপনি আমাকে বলুন ইন্ডিয়ান পেনাল কোড 201-এ রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। জামাই আদরে আজকে 10 দিন যাচ্ছে, 12 দিন ধরে যাচ্ছে কেন? নতুন আইনে স্পষ্ট বলা আছে 230, এইটি আপনারা দয়া করে দেখে নেবেন, হাত জোর করে বলছি যে এখানে আছে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স নয়। ফলস ইনফরমেশন দিলে, তুমি যখন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিনের পর দিন দিচ্ছ, জামাই আদরে যাচ্ছে আর ফিরে যাচ্ছ, হোয়াই হি হ্যাজ নট বিন অ্যারেস্টেড? ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আপনাদের একটু বলে দিই। ইনভেস্টিগেশন বাই পুলিশ, সেকেন্ড হচ্ছে কি প্রসিকিউশন বাই প্রসিকিউটর, থার্ড হচ্ছে আজকে ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। আচ্ছা, ইনভেস্টিগেশন বাই পুলিশটাই যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে পিপি কি করবে, হাইকোর্ট কি করবে? আপনাদের এটা জানতে হবে যে আজকে সেশন কোর্ট কিন্তু আজকে ট্রায়াল সেশন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু আজকে ট্রায়াল সেশন নয়। তারা আফটার পেরুজিং অল রেলিভেন্ট পেপারস আজকে যদি ওখানে এভিডেন্স না দিতে পারে, আজকে যদি আপনাকে ফুটপ্রিন্ট না দিতে পারে, আজকে যদি সমস্ত দিক থেকে যদি কিছু না দিতে পারে তথ্য, তাহলে হাইকোর্ট কী করবে? আর ডাক্তাররা আন্দোলন করে বলছেন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, লালবাজার অভিযান করে বলছেন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের হাতে তার পদত্যাগপত্র দিচ্ছেন। এটা মনে হয় সব থেকে বড় প্রাপ্তি একজন পুলিশ অফিসারের। আপনি কীভাবে দেখবেন? দেখুন, আমি প্রথম বলি, দেখুন পুলিশ কমিশনার তো এভাবে বদলি হয় না, এভাবে বদলি পারে না, বা মুখ্যমন্ত্রীও বদলি এভাবে হয় না, কারণ সংসদীয় গণতন্ত্রে কতগুলো নিয়ম আছে। কিন্তু ভাই, আমি 38 বছর চাকরি করেছি, আমি ইংল্যান্ড ফিংল্যান্ড ঘুরে এসেছি। আপনারা বোধহয় অনেকে জানেন বা জানেন না, যারা তাদের একটু বলে রাখি। সেটা হচ্ছে ইংল্যান্ডে বছরে একবার করে বা 2 বছর পরে পরে ইন্টারন্যাশনাল একটা পুলিশ মিট হয়। তাতে কিন্তু ক্যালকাটা পুলিশের সিপিকে ডাকা হয়, মানে এত বড় একটা পবিত্র জায়গা। আজকে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে কোন জায়গাটা জানেন? সেই জায়গাটা হচ্ছে কি, যখন সিপির টেবিলে একটা আপনার ওই মেরুদণ্ড একটা ব্যাকা করে রেখে কাগজটা রিসিভ করছে একজন সিপি, সেই সময় আমার মনে হয়েছে যে আমার এত কষ্ট লেগেছে। আমি এত বছর ধরে চাকরি করছি, এত সিপিকে দেখেছি, কিন্তু উনি যে অপমানিতটা হয়েছেন, এটা আমি সেটা না ভাষা, আই এম নট ইন এ পজিশন টু এক্সপ্রেস মাই গ্রিভেন্সেস। আমার এত কষ্ট লেগেছে, যাদের রক্ত মাংস এতটুকু শরীরের মধ্যে রয়েছে। আজকে আমি সিপিএম বুঝি না, আমি কংগ্রেস বুঝি না, আমি টিএমসি বুঝি না, আমি বুঝি এই যে দুর্গা পুজো হচ্ছে, আপনি মনে কিছু করবেন না, উৎসব কেন বন্ধ করবেন? উৎসব আপনি আপনার দুঃখের মধ্য দিয়ে আজকে উৎসব করুন, কিন্তু মনে রাখবেন মা চলে গেলেও কিন্তু যখন আমরা দশমীতে যখন আমরা সিঁদুর খেলা হয়, মা চলে যাওয়ার পরে 3জন মা 4জন মাকে রেখে যায়। এক হচ্ছে গর্ভধারিণী, এক হচ্ছে সহধর্মিণী, এক হচ্ছে কন্যা, আর এক হচ্ছে আমার ভারত মাতা। তার অনুপরমাণিত এই 3 মাকে রেখে যাচ্ছে। তাদের রাখার দায়িত্ব আপনার আমার, তাদের চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি ভাবুন যে আজকে নেক্সট জেনারেশন শুধু নয়, যেভাবে খুন খারাপি হচ্ছে আমার এই বাংলায়, এই বাংলায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কিন্তু নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা কিন্তু স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা। কথায় কথায় আপনার উত্তর দিনাজপুর বলেন, মণিপুর বলেন, ওখানে কিন্তু তাদের জন্ম হয় না। এই বাংলার সংস্কৃতি আজকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অতএব এইটাকে তোলার দায়িত্ব আপনাদের শত শত মানুষ, যাদের মধ্যে আজকে চেতনা আছে, যাদের মধ্যে আজকে সত্তা রয়েছে, যেটা আইএএস অফিসার যে আজকে মিস্টার জওহর সরকার, আপনাকে থ্যাঙ্কস জানাই হাজির যে আপনি আজকে নিজস্ব সত্তা রেখে আজকে আপনি রাজ্যসভা থেকে আজকে রেজিগনেশন দিয়েছেন। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, এবং কি বলছে বাংলার মানুষের এখন একটাই প্রশ্ন, বাংলার মানুষের এখন একটাই চাওয়া পাওয়া, সব কিছুই
উই ডিমান্ড জাস্টিস। কি বলছে বাংলায় ট্রাইব টিভি বাংলায় এই অনুষ্ঠানে আমরা ফেস বাই ফেস আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং বিশিষ্ট মানুষজন তারা তাদের পারসেপশন থেকে কি বলছেন, অর্থাৎ এই ইনভেস্টিগেশন কোন পর্যায়ে যেতে পারে অনেক কিছু আপনারা শুনলেন। অরিন্দম দা আপনাদের সামনে ব্রিফ করে বললেন এবং আমাদেরও এই এপিসোড চলতে থাকবে এবং আমরা আরও খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন। আরজিকর কাণ্ডের মাধ্যমেই সামনে এসেছে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পাহাড় প্রমাণ দুর্নীতি। সন্দীপ ঘোষ ও তার স্ত্রী নামে রয়েছে কলকাতায় 3টি ফ্ল্যাট, 2টি বাড়ি, মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট, ক্যানিংয়ে একটি ফার্ম হাউস। সে সম্পত্তি দুর্নীতির টাকায় কেনা হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে সিবিআই তদন্তের আওতায় আনে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম। অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের ঘটনাস্থলে থাকা নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ডক্টর সুদীপ্ত রায়। তবে কি এই ঘটনায় সরাসরি শাসক দলের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে কিন্তু সিবিআই। তবে আরজিকরের এই ঘটনার প্রতিবাদে এবারে দুর্গাপুজো অন্যবারের মতো হবে বলে মনে করছেন কি মহিলারা? কি ভাবছেন বাংলার মহিলারা? একবারে তাদের মুখ থেকেই শুনবো কি বলেছেন তারা। দেখুন। সেরকম আনন্দ লাগছে না, ভালো লাগছে না পুজোটা। কেন এরকম একটা দুর্ঘটনা হয়েছে ভালো লাগে কখনো? ব্যাস আর কি বলবো, এইটুকুই। সত্যি তাই যে তার চোখে জল, আমার কি করে আনন্দ লাগে, কি তো ব্যাপার না, মানে সেও তো মাই, সেই সব আমি আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। বিচারটা তো চাই, নিশ্চয়ই বিচার তো চাই, 100% চাই। আমি মানে পুজো পালন কতটা করতে পারবো জানি না, কারণ মনের মধ্যে একটা সবসময় আমাদের একটা জিনিসই কাজ চলছে যে তিলোত্তমার বিচার আমরা পাইনি। কিন্তু তার সঙ্গে আরও আমি বলবো, আমি একটা এনজিও কাজ করি, ডন বস্কো আশালয়াম। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করি, কিন্তু এত প্রতিদিনের মিটিং মিছিল আর ভালো লাগছে না, আমরা বিচারই চাইছি। একদম সাপোর্ট করি, কিন্তু তার সঙ্গে বলছি একটা 31 বছরের মেয়ে মারা গেছে। আমি 16 ইয়ার্স ওল্ড আমার ছেলেকেও হারিয়েছিলাম, কিন্তু এই রকমভাবে আমি এটা সাপোর্ট ঠিক করতে পারছি না। কেন করতে পারছি না? এর জন্য অনেক 31 বছরের বাচ্চা মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে। আমি জুনিয়র ডাক্তারকে সাপোর্ট তখনই করছিলাম যখন পর্যন্ত জাস্টিস হওয়ার আমি ভাবলাম এগুবে জাস্টিস হবে, কিন্তু হচ্ছে না বাবু, একদমই হচ্ছে না। কোত্থেকে হচ্ছে না জানি না। আমি চাই আমার দিদির যেটা হয়েছে দিদি যেন বিচার পায়, এটাই চাই। আর পুজো আগে মানে প্রতি বছর যতটা আনন্দ হতো এবছর মনে হয় ততটা আনন্দ নাও হতে পারে না, তেমনভাবে এখনো কেনা কিছু হয়নি আমাদের। হ্যাঁ বেরোই, এবছর হয়তো তেমনভাবে বেরোনো হবে না, বিচারটা পেতে চাই, আনন্দ ছেড়ে দেবো। হ্যাঁ অনেস্টলি মানে যে কাণ্ডটা হয়েছে তারপরে ইচ্ছে তো নেই, জাস্ট এসেনশিয়ালসগুলো, মানে আই লিভ ইন এ কমপ্লেক্স, তো পুরো অন্য বাড়ি যেভাবে হয় তোড়জোড় এবারে একদমই হচ্ছে না সেভাবে, বা কেনাকাটির সেই মনটা নেই, জাস্ট ওটাই ব্যাক অফ দ্য মাইন্ড, ইটস অলওয়েজ গোয়িং অন কি কখন উইল গেট জাস্ট, বাট প্রত্যেক বছর আসে। আর বাট what has happened needs to stop, এগুলো প্রত্যেক বছর হতে পারে না। তো we can always celebrate পুজো next year, but this justice should come as early as possible. আমি তো কিনছি না, but it's just my mom has to buy some essentials, so we have come here. But যেরকম ম্যাডে পুজো, বেসিক্যালি জমজমাট পুজোটা পুজো নয়, বাট ম্যাডে পুজো হচ্ছে বেসিক্যালি। এদিকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করে আন্দোলন করার জন্য রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে অনেক সমস্যা হচ্ছে। এই জন্য জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করে সুপ্রিম কোর্ট, কিন্তু আদালত সেই অনুরোধ মেনে নেয়নি জুনিয়র ডাক্তাররা। এরপর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চেয়ে পাঠায় নবান্ন। তবে কি কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে? এই আশঙ্কায় সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেয়। যদি জুনিয়র ডাক্তারদের উপরে ব্যবস্থা নেওয়া হয় তাহলে কর্মবিরতি পালন করবে সিনিয়র ডাক্তাররাও, তারা জানান। এরপরে মুখ্যমন্ত্রীর সাথে 30 জন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক করে লাইভ টেলিকাস্ট করার জন্য মেল করে জুনিয়র ডাক্তাররা।
কিন্তু সেই দাবি মেনে নেয়নি সরকার। এরপর রাষ্ট্রপতির কাছেও বিচারের দাবিতে মেল করে জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে রাজ্যের সরকার সাধারণ মানুষকে উৎসবে ফেরার ডাক দিলেও তা নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। কেউ কেউ বলছেন আগে উৎসব নয়, বিচার চাই। এই জন্য বহু পুজো সরকারি অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাংলা অর্থনীতির অনেকটাই নির্ভর করে দুর্গাপুজোর উপর। ছোট ব্যবসায়ীরা চেয়ে থাকে এই উৎসবের জন্য। এই ছোট্ট ব্যবসায়ীদের জন্যই কি মানুষের উৎসবে ফেরার প্রয়োজন নেই? এটাও কি একটা বড় প্রশ্ন। কিন্তু ভয় একটাই, উৎসবে ফিরলে বিচারের দাবি ফিকে হয়ে যাবে না তো? দুর্গাপুজো নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা? আপনাদের সামনে ধরবো গ্রাউন্ড জিরো থেকে। কি বললেন তারা, দেখুন। আপনারা আছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। কি বলছে বাংলা, কি বলছে বাংলা এই অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু স্টুডিওর বাইরে দেখে বুঝতে পারছেন নিউ মার্কেট অঞ্চলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর পুজো কিন্তু হাতে কয়েকটা দিন বাদে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু এখন কথা হচ্ছে এই দুর্গাপুজোর সঙ্গে যে আন্দোলন চলছে, আপনারা জানেন, আমরা সবাই জানি যে তিলোত্তমার মৃত্যুর জন্য গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে যে উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস। এখন একটাই কথা, কিন্তু এর মধ্যে বাঙালির কাছে কিন্তু পুজো একটা আবেগের জায়গা, যেখানে পুজোয় প্রচুর মানুষ ব্যবসা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে নিউ মার্কেট, আমার পেছনে নিউ মার্কেট, সিরা মার্কেট আমার ডান দিকে, ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ, ভিড় যদিও অন্যান্য বছরের থেকে তুলনামূলকভাবে কম। আমার পেছনে আমি সুজাতাকে রিকোয়েস্ট করবো একটু দেখানোর জন্য। অন্যান্য বছর সাধারণত যে সমস্ত মানুষজনকে আমরা দেখে থাকি, যে ক্রাউড দেখে থাকি, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে কম। কারণ মানুষ, কিছু শ্রেণীর মানুষ বলছেন এবার পুজোয় কিন্তু তারা অন্যান্যবার পুজো যা করে থাকেন প্রতিবাদ স্বরূপ সেই মতো সেলিব্রেট করবেন না। আবার কিছু মানুষ বলছেন পুজো তো বাঙালির আবেগের জায়গা, একটা মিলন মেলা বলা যায়, যেখানে মানুষ এখানে আসেন এবং তারা কিন্তু প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু তারা ঘোরাফেরা করেন এবং খাওয়া দাওয়া করেন, নতুন জামা কাপড় কেনেন। বছরে এই একটি উৎসবের জন্য তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করেন। তো আমরা যখন দাঁড়িয়ে রয়েছি মানুষদের মধ্যেই, অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, বাংলার মানুষদের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ কি বলছে বাংলায় আপনাদের অনুষ্ঠান, বাংলার মানুষের অনুষ্ঠান, বাংলার মানুষ কি চাইছে? দুর্গাপুজো তারা কি তাদের মতো করে আবেগ নিয়েই সেলিব্রেট করবেন নাকি প্রতিবাদ করবেন? উই ডিমান্ড জাস্টিস, যে নৃশংসতা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই ব্যবসাও একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট প্লে করে এখানে। যারা এখানে বিভিন্ন রকম ব্যবসা করে পুজোতে, আপনারা জানেন পুজোর সময় ব্যবসাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং সেখানে দাঁড়িয়ে জামা কাপড় থেকে শুরু করে নানান রকম ইউটেন্সিলস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাঙালি এই সময় নতুনভাবে নিজেকে সাজায় এবং তার প্রিয় মানুষকে কিন্তু সাজাতে পছন্দ করে, গিফট দিতে পছন্দ করে। ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছেন আপনারা, ছোটো থেকে শুরু করে প্রত্যেকে পুজো মার্কেটিং করতে বেরিয়েছে, বাট তারা কিন্তু সংখ্যায় অন্যবারের থেকে তুলনায় অনেক কম বলে আমাদের চোখে পড়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, জানবো ব্যবসায়িক দিক থেকে তারা কি চাইছেন এবং যারা ক্রেতা তারাই বা কি বলছেন এইবার পুজো নিয়ে, তাদের কি আইডিয়া, তাদের কি প্ল্যান এবং কি ভাবছেন, সবটাই থাকবে আপনাদের জন্য। সঙ্গে থাকবেন। মার্কেটে যখন আগে বছর
এক মাস আগের দিকে হচ্ছিল, এবার মনে হচ্ছে, আমার কোনো মনেই লাগছে না কি পুজো হচ্ছে। এবার পুজো হবে কি না হবে সেটা বলতে পারবো না। পুজোর বাজার অনেক খারাপ। আর মনে হচ্ছে কি যা অন্যায় পাবে ও মেয়েটা, হ্যাঁ নিশ্চয়ই পাবে, কেন পাবে না? এটা পাওয়ার দরকার আছে। যেটা বলাৎকার হচ্ছে ওটা গলত আছে, ওটা আমিও স্বীকার করছি। ইনসাফ পাবে, ইনসাফ পাওয়ার উচিত আছে। মার্কেটিং কেউ করছে না পুজোর। মা দুর্গা হেঁটে গেছে, মা দুর্গা হেঁটে গেছে, মা দুর্গা হেঁটে গেছে। যা হ্যাঁ বলুন এবার পুজোর কালেকশন, পুজোর কালেকশন, পুজোর কালেকশন। ইম্পোর্টেড 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 ইম্পোর্টেড। আগেকার মতো পুজো সেরকম কিছুই নেই। যেরকম পুজো হতো, যে মানুষ এক মাস আগে যে ব্যবসাটা করতে পারতো, সে ব্যবসার মধ্যে কিছুই নেই। ব্যবসারও পুরো ক্ষতি হয়ে গেছে। মানুষ যে কেনাকাটা করবে সেটাও পাচ্ছে না। মনে হচ্ছে এইটার জন্য এই যে সব চারিদিকে আন্দোলন, চারিদিকে রাস্তাঘাট বন্ধ, হাসপাতাল চিকিৎসা বন্ধ, মানুষ কি করে কি করবে সব ভেবে পাচ্ছে না। আমি চাই ব্যবসার দিক থেকে হোক, মা বোনেদের জন্য হোক, সবার জন্য যেন শান্তি হোক আর সুরক্ষা হোক। যে মানুষ এখানে ইনকাম করে দুটো পয়সা নিজে রোজগার করে রোজগারও বাড়াতে পারে আর নিজের ঘর সংসারও চালাতে পারে। যে বাড়ি থেকে আমি যে বেরোচ্ছি কাজেতে, যে আমি এখানে 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে রয়েছি, আমার চিন্তা রয়েছে যে আমার মা বোন কীরকম আছে, আমার বাড়িতে আমার বউ। এর আগে কোনো দিন হতো না। আমাদের পশ্চিমবাংলা শান্তি দেশ, সোনার বাংলা। মানুষ এখানে সবাই জানে যে আমাদের সোনার বাংলা। এখানে যেরকমভাবে আপনার সব রকমের ফেস্টিভ্যাল মানানো হয়, দুর্গা পূজা, 31st নাইট, ঈদ, অনেক রকম সবই রকম ধরনের পুজো এখানে হয়। এরকম পুজো এরকমভাবে কোনো রাষ্ট্রের মধ্যে নেই বা কোনো কান্ট্রিতেও নেই, যেরকম আমাদের পশ্চিমবাংলায় আছে। সেই জায়গা এখন কিছুই নেই। পুজো মার্কেট 1 মাস আগে, 2 বছর 3 বছর আগে বাম্পার মার্কেট থাকতো। এখনো মার্কেটে দম নেই। 20 পিস 30 পিস মাল শেষ হয়ে যাচ্ছে। 10 বছর 12 বছর থেকে আমরা এখানে আছি। সব থেকে খারাপ এই চলছে। লকডাউনের পরে ভালো ছিল, কিন্তু এই বছর দেখছি একদম, হ্যাঁ ভালো ছিল, কিন্তু এবছর দেখছি আর একদম খারাপ। কী করবে ভগবানই জানে। এবারের পুজো একেবারেই অন্যরকম। উৎসবে উচ্ছ্বাস না করেও পুজোর মাধ্যমেই বিচারের দাবি করতে চাইছেন মহিলারা। তবে বিচারের দেখা কি মিলবে? কেমন হবে এবারের পুজো? আদেও কি পুজোয় সামিল হবেন বাংলার মানুষ? সবকিছু জানতেই অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।